আমাদের শরীরে ইনসুলিন যদি তৈরি হয় তখন বাইরে থেকে ইনসুলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনসুলিন আমাদের শরীরে কতটা তৈরি হয় এটা দেখার জন্য আমরা সি পেপটাইড করে থাকি। ডায়াবেটিস তৈরি হতে কারো কারো বয়স হয়তো 40-এ ধরা পড়ে, কারো এখন 11 বছরে ধরা পড়তেছে, কারো 50 বছরে ধরা পড়ে, কারো 30 বছরে ধরা পড়ে। এখন এই যে এক একজনের এক এক সময় ধরা পড়লো, এর কারণটা কি? কারণ হলো এক একটা শরীর মানুষের এক এক ধরনের হয়। টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে সেলুলার ওভারলোড। এই দেখেন, সেলুলার ওভারলোড মানে চর্বি জমছে। তাহলে এখন চর্বি যদি আমি গলাইতে পারি, খালি করতে পারি, তাহলে আমার ডায়াবেটিস থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে চোখে চশমা দেখে বুঝতে পারছেন এটা স্টাইল না। ওই আজকে ব্যাডমিন্টন খেলতে যে একটু চোখের মধ্যে ফেদার লেগে গেছে আর কি, যাই হোক। এই কারণে এই চোখে একটু লাল হয়েছে, তো এই কারণে মানে এখন লাইটটা পড়লে পরে চোখে সমস্যা। তা আপনারা ভালো আছেন তো না সবাই? আলহামদুলিল্লাহ। তা আমরা এখানে কেন এসেছি? সুস্থ থাকতে চাই। তা আমরা সুস্থ থাকার জন্যে কিছু জ্ঞান লাগবে। কারণ কি, আমরা এখন যেভাবে খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, ঘুমাই, জাগি, অর্থাৎ জীবন আচরণ, এখানে যদিও মানে একেবারেই আমাদের নলেজ নেই এটা সত্য নয়, মেজরিটি আমরা জানি যে কিভাবে চলা উচিত। সে ফর এক্সাম্পল, আমরা যদি বেশি খাই এটা তো ভালো না, আমরা প্রায় সবাই জানি। আমরা যদি ওই যে কি বলে জাঙ্ক ফুডগুলো খাই, তো জাঙ্ক ফুড যে খারাপ আমরা মোটামুটি সবাই জানি যে জাঙ্ক ফুড ভালো না, মানে যেটা আমাদের নলেজে আছে। যেমন একটা বাচ্চা যে চিপস আর জুস খাচ্ছে, এটা কি স্বাস্থ্যকর কিনা আপনারা বলেন তো? তো এই নলেজটা তো আমাদের আছে, কিন্তু আমরা এইটাকে মানে এটা যে এত সিরিয়াস, মানে এটা যে এত সিরিয়াস ক্ষতি করছে, ওটাকে আমরা ঠিক রিয়েলাইজ করতে পারছি না। বিকজ আমরা কি করছি, ওদেরকে অ্যালাউ করছি। এটা কেন করছি? কারণ ইমিডিয়েট কোনো রেজাল্ট পাচ্ছি না বলে। অর্থাৎ আমার বাচ্চা একটা চিপ জুসকে কিছুই হচ্ছে না, অনেক দিন ধরে খাচ্ছে, তারপরে হয়তো কিছু হচ্ছে না। তো ইন দ্য লং রান যখন দীর্ঘদিন ধরে খাবে, তখন ওর যখন একটু বয়স হবে তখন গিয়ে বিপদে পড়ে। যেমন এখন আমরা পাচ্ছি 11 বছরের বাচ্চা ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে, 95-92 কেজি ওজন হয়ে গেছে। আপনারা দেখেছেন এরকম? তো এটা গেল একটা। এরপর ধরেন আমরা যে সয়াবিন তেল খাচ্ছি, হ্যাঁ, এখন এটা যে ক্ষতিকর তেল, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ দেখেন, আবহমান গ্রাম বাংলার মানুষ যখন সরিষার তেল খেত, তখন কিন্তু তাদের এই গ্যাসের ওষুধ লাগতো এরকম আমরা দেখিনি। বা আপনার তখন প্রেশারের রুগী কয়টা ছিল বিফোর 50 ইয়ার্স বা 40 ইয়ার্স? মানে ভিলেজে যারা, গ্রামে যারা ছিলেন, হ্যাঁ, তখন কি আপনারা যারা এখানে একটু বয়স্ক আছেন, তখন কি আপনারা যখন বয়স ছোট ছিল, গ্রামে কয়টা লোকের ছিল প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা? ছিল না বললেই চলে, তাই না? তো এখন অনেকে অনেক কথা বলবে সরিষার তেল ভালো না। এখন সরিষার তেল ভালো না, তো আবহমান গ্রাম বাংলার মানুষ যখন সরিষা খেত, তখন তারা না গ্যাসের ওষুধ খেত, না প্রেশার ওষুধ খেত, না তাদের ঘরে ঘরে ডায়াবেটিস ছিল, না তাদের এরকম উচ্চ রক্তচাপ ছিল। কি বলেন? অর্থাৎ আমরা একটা কথা শুনেই বিশ্বাস করব না, আমাদেরও বুদ্ধি বিবেচনাটা কাজে লাগাবো। এখন তারা বলতেছে সরিষার তেল ভালো না, ইউরিক অ্যাসিড, প্লাটলেট কাউন্ট কমে যায়, ইত্যাদি নানান রকম কথা বলতেছে। এখন আমার প্রশ্ন হলো, তখন গ্রাম বাংলার মানুষের প্লাটলেট কারো ছিল না? তাহলে তখন কি প্রবলেম হয়েছিল? মানে এটা কি বুঝতে পারছেন? মানে একদল লোক যখন, সোজা কথা, ওরা আমি যা বলি তার বিরোধিতা করবে। আমি যদি বলি ভিনেগার খেতে, তখন বলবে ভিনেগার খেলে খারাপ। আমি যদি বলি সরিষার তেল খেতে, বলবে সরিষার তেল খারাপ। বুঝতে পারছেন? মানে একদল লোক আছে, আমি যা বলবো তার বিরোধিতা করবে। এটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। এবং আপনারাও আবার অনেক সময় এই ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে যান, বিভ্রান্ত হয়ে পড়েন। হ্যাঁ, তা এখন আপনারা যা শোনেন সেটাতে যদি বিভ্রান্ত হন, তখন নিজের বিবেক বিবেচনা তো আমরা খরচ করতে পারি। আমি এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু সাধারণ নলেজ। যেমন ব্যায়াম ভালো, আপনারা বলেন ব্যায়াম ভালো না খারাপ? এখন আমরা করি কিনা প্রশ্ন হচ্ছে এটা। এখন আমরা যে করি না, এবং দেখা গেল কেউ ভাবছে ব্যায়াম করব, কিন্তু দেখা গেল সে ভাবতেই আছে।
6 মাস 1 বছর সে ভাবছে, আবার আমাকে বলে কি করা হয়ে ওঠেনি। এখন ব্যায়াম কি করা হয়ে উঠবে না নিজের করতে হবে? এখন আমাদের এই নলেজটা আছে কিনা আপনারা বলেন। তাহলে আমরা কিছু নলেজ আমাদের নাই, যেমন আপনি হোমায়ার হয়তো বলতে পারবেন না, টিজিএইচডি রেশিও, অক্সিডাইজড কোলেস্ট্রল, এইটা হয়তো অনেকে জানবে না। সেলুলার ওভারলোড, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অটোফেজি, ইনফ্লামেশন, অক্সিডাইজড কোলেস্ট্রল, অ্যাক্রিলামাইড, এই বিষয়গুলো অনেকে হয়তো বুঝবে না। সেগুলো আমি বুঝাবো, চেষ্টা করব বুঝাতে। আমি জানি না কতটুকু সফল হব, কারণ হচ্ছে যে বুঝতে চায় সেই বুঝতে পারে, আর যে বুঝতে চাইবে না তাকে বোঝানো যায় না। এত বছর ধরে বলতেছি যে আমাদেরকে ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিন মাপা দরকার। এখনও যদি জিজ্ঞেস করি যে আপনার খালি পেটে সুগার কত, তো বলতে পারবে সবাই যাদের ডায়াবেটিস আছে। কিন্তু যদি জিজ্ঞেস করি খালি পেটে ইনসুলিন কত, তো বলতে পারবে না, আবার বলবে আমার সুগার এত। তাহলে ইনসুলিন সুগার কি এক? না, দুটোর পার্থক্য আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিপেপটাইড নামে একটা পরীক্ষা আছে। ইনসুলিন আমাদের শরীরে কতটা তৈরি হয় এটা দেখার জন্য আমরা সিপেপটাইড করে থাকি, বুঝতে পারছেন? আমাদের শরীরে ইনসুলিন যদি তৈরি হয় তখন বাইরে থেকে ইনসুলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলেন, আমাদের শরীরে যদি ইনসুলিন না থাকে তখন ইনসুলিন দেওয়ার প্রয়োজন পড়ে। প্রতিটা ডায়াবেটিস রোগী যদি এটা জানে তাহলে তারা চিন্তা করবে যে আমাকে যে ডাক্তার সাহেব ইনসুলিন নিতে বললেন, এখন আমার সুগার লেভেল তো ভালো বা সুগার বেশি, এখন ইনসুলিন কি ভালো না খারাপ এটা তো জানতে হবে। এখন আমি ইনসুলিন নিয়ে চিনি নর্মাল থাকবে, ঠিক আছে, ইনসুলিন নিলে আমার সুগার নর্মাল হবে, ঠিক আছে, কিন্তু আমার এই ইনসুলিন কি শরীরে তৈরি হয়? যদি না হয়, অভাব হয়, তখন আমি ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ করলাম। ডায়াবেটিস মানে কি বলেন, চিনি বা গ্লুকোজ বেড়ে গেছে কোথায়? রক্তে। এটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ রক্তের চিনি আমরা মাপি। তো এই জন্যে ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেছে। তো এই কারণে ডাক্তাররা রক্তের চিনি কমানোর ওষুধ লেখেন। আপনাদের ডায়াবেটিস কার কার আছে? আচ্ছা, না সবার নেই, তবে অনেকেরই, হ্যাঁ মেজরিটি। আচ্ছা, আপনারা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন কে কে? ভাই আপনি একটু আমার কাছে আসেন। হ্যাঁ, মানে আপনাদের আমি জাস্ট আপনাদেরকে কোনো মানে ইয়া করার জন্য না, মানে জাস্ট কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, আর উনি উত্তর দিতে না চাইলে দিবে না। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস ভাই, ধন্যবাদ নাম বলার জন্য। একটা প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন, ঠিক আছে। আপনি কি জানেন আপনার ডায়াবেটিস টাইপ 1 না 2? যেটা বললো ডাক্তার, টাইপ 2 এটা আছে। টাইপ 2 আছে। তাহলে টাইপ 2টা কি একটু বলতে পারেন আমাদেরকে? টাইপ 2 হচ্ছে শরীরে থেকে প্যানক্রিয়াস থেকে কিছু ইনসুলিন উৎপন্ন হয়, আর আমি ওষুধ যেটা খাই ওটা দিয়ে কভারেজ করে আর কি। মানে পুরোপুরি উৎপন্ন হয় না, বাট আমার ওষুধ থেকে কভারেজ করতে হয়। মানে ডাক্তার এটা বুঝাইছে? এটা বুঝাইছে। আচ্ছা, ঠিক আছে। এখন ওনার উৎপন্ন হয় কি হয় না এটা বোঝার জন্য কোন পরীক্ষা দরকার? সবাই একটু যদি বলেন। আমি আজকে বেশি চিল্লাইতে পারবো না, চোখে চাপ পড়তেছে, বুঝছেন। বলেন সি পেপটাইড। এখন ভাইয়া আপনি কি আসলেই জানেন যে আপনার ইনসুলিন উৎপন্ন হয় কম না বেশি? এটা টেস্ট করে দেখছেন? জি না, আমি এখন টেস্ট করিনি। তাহলে এটা অনুমান নির্ভর কথা। তাহলে এটা কি? সবাই বলেন, এটার কোনো প্রমাণ আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আপনি যে ওষুধ খান, ওষুধ কিভাবে কাজ করে এটা কি জানেন? কিছু জানি আর কি, হালকা জানি। আচ্ছা, আপনি কি কোনো চিনি খান? না, আমি চিনি খাই না সরাসরি। আচ্ছা, তাহলে কিভাবে চিনি খান? আমি যে ফুডগুলি খাই যেগুলিতে কার্বোহাইড্রেট আছে, যেমন ভাত, রুটি, এগুলি খাই। এগুলো ডাক্তার বুঝাইছে যে এর ভিতর চিনি আছে তবুও খাইতে হবে? না, এটা ডাক্তার কখনো বোঝায় না। আচ্ছা আচ্ছা,
তাহলে আপনারা কি বুঝলেন? একটা ডায়াবেটিস রোগীকে সাধারণত সকালের কি খাইতে দেওয়া হয়? তো ইয়েস, একটু সবাই বল। হ্যাঁ হ্যাঁ, না 6টাতে পরে আসতেছে, আগে প্রথম সকালেরটা শেষ করি। কি দেওয়া হয় বলেন? রুটি। আচ্ছা বলেন, রুটিতে চিনি আছে? আছে। তাহলে সকালে আপনি চিনি খাচ্ছেন, তা এখন এমন যদি হয় যে উনি চিনিও খাচ্ছে আবার চিনি কমানোর জন্যে ওষুধও খাচ্ছে, তা এখন উনি যদি সকালে চিনিটা না খায় তাহলে কি ক্ষতি হবে? কেন ক্ষতি হবে না? আর আমার বডি থেকে যে নিউট্রিশনগুলি আছে এগুলি আমি অন্যান্য ফুড থেকে পাচ্ছি। আপনি একটু কাছে নিয়ে কথা বলেন, আপনার তো প্রবলেম না, আমার না প্রবলেম। কাছে আসেন। হ্যাঁ, মানে আমি যে ফুডগুলি খাচ্ছি আমি ওনার কথা পিছনে শুনতে পান? রুটি ভাত যেগুলি আছে এগুলিতে আমি অন্য অন্য ফুডের মাধ্যমে ফুড সোর্স থেকে আমার নিউট্রিশনগুলি আমি পাচ্ছি। এক্সিলেন্ট উত্তর দিয়েছেন। যেমন ওনার যদি রক্তের চিনি, এই উনি কিন্তু এখানে বসছেন, দেখেন আবার কি আপনার সিট নাকি এটা? আচ্ছা। আমরা আবার একটু এদিকে মনোযোগ দেই। প্লিজ বাচ্চারা কথা বলে একটু বাইরে নিয়ে যান। হ্যাঁ, একটু মনোযোগ দেন। ওনার রক্তের চিনি বেশি, খেয়াল করেন। তাহলে সকালে চিনি খাওয়ার তো দরকার নেই, ঠিক আছে? উনি খাবার খাবে, ওখানে প্রোটিন মাছ থেকে ডিম থেকে আসতে পারে, তারপরে ফ্যাট ডিমের কুসুম থেকে আসতে পারে, ঘি থেকে আসতে পারে, ফাইবার শাকসবজি থেকে আসতে পারে। তাহলে ওনার ম্যাক্রোজ হলো 3টা। কয়টা? আমাদের দরকার ফ্যাট, প্রোটিন, আমার দরকার সুগার বা গ্লুকোজ। এখন সুগার ওনার তো আছে অলরেডি বেশি। তাহলে সকালের খাবারটা যদি এমন হয় যেখানে আমার সবজি, ডিম, তার সঙ্গে সালাদ, সেখানে ডিমটা রান্না করলো তেল দিয়ে একটু বা ঘি দিয়ে, তাহলে ওই খাবারটাতে ওনার কি সুগার বাড়বে? ওনার তো সুগার আগে থেকে আছে। তাহলে ওনার দরকার কি? প্রোটিন আর ফ্যাট। এটা বুঝতেছেন? তারপরে খাইতে দেয় মুড়ি, বিস্কিট। কি খেতে দেয় বলেন, আপনি একটু বলেন। যেমন ফাঁকে যেটা দেয় আর কি, 2টা বিস্কুট দেয়, যেমন 11টার সময় বিস্কুট দেয়, একটা চা দেয়, যে একটা চিনি ছাড়া চা খাবেন। আর দুপুরবেলা ভাত খাবেন, যেরকম 1 কাপ ভাত খাবেন, সাথে সবজি খাবেন, মাছ খাবেন অথবা ডিম খাবেন। আবার বিকেলে দেয় অনেক সময় মুড়ি দেয়, কোনো কোনো ডক্টর আছে যে 2 মুঠ মুড়ি খাবেন বা 100 গ্রাম বা 50 গ্রাম এরকম মুড়ি খাবেন, সাথে একটা রং চা খাবেন বা একটা ফ্রুটস খাবেন, এরকম দেয়। আবার রাতের বেলা যেমন 2টা রুটি, ছোটো সাইজে 2টা রুটি দেয়, আর সাথে দেয় হলো সবজি খাবেন আর অথবা মাছ খাবেন, এরকম মেনুটা দেয় আর কি। আর ঘুমানোর আগে? ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বলে। তাহলে এখন উনি কি করছেন খেয়াল করেন, 6 বেলা আপনার একটু বলেন। থ্যাংক ইউ। আর ওষুধ কমাচ্ছেন নাকি? ও চিনি কমাচ্ছেন ওষুধ দিয়ে নাকি? তাহলে ওষুধ কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, তাহলে এইটা হলো এখন চিকিৎসা। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু জোরে বললে আর একটু খুশি হইতাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। বলেন, ভাত খেলে, সবাই বললে ভালো হবে, রক্তে চিনি আসে। এই রক্তের চিনি, ইনসুলিন রক্ত থেকে, রক্ত থেকে মানে বুঝছেন তো, মানে আমাদের যে ব্লাডে যে থাকে, এই যে রক্ত নালী থাকে না, তাহলে এই রক্ত থেকে গ্লুকোজকে এই কোষে ঢুকায়। তো কোষে এটা শক্তি তৈরি করে, শক্তি দিয়ে আমরা চলি। নাইলে আপনি বলতে পারেন যে গ্লুকোজের দরকার কি আমাদের, মানে গ্লুকোজ আমার যদি এতই ক্ষতি তো গ্লুকোজ না খাইলাম, তাই না? তো অ্যাকচুয়ালি একজন কৃষক তিনি 12-14 ঘন্টা কি করেন? কাজ করেন। তিনি ভাত খান, ভাতে কি আছে? গ্লুকোজ। এখন উনি যে এই যে ভাত খেলেন, ভাতটা রক্তে আসলো চিনি হিসাবে, চিনিটা কোষে ঢুকলো, ইনসুলিন ঢুকালো, চিনিটা ব্যবহার হয়ে শক্তি তৈরি হলো। তাহলে ওনার ডায়াবেটিস হচ্ছে না কেন? কারণ উনি ব্যবহার করছেন। কি করছেন? ঠিক আপনারা যখন সুস্থ ছিলেন তখন তো আপনারা ভাত খাইছেন, আপনারা ব্যবহার করছেন।
আপনাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু কি হলো, ওই যে খাওয়াটা যতটুকু খেয়েছেন অতটুকু হয়তো ব্যবহার হয়নি, বুঝতে অসুবিধা হচ্ছে? তখন কি হিসেবে এটা জমা থাকবে জানেন তো? হ্যাঁ, এটা গ্লুকোজেন গ্লাইকোজেন হিসেবে জমা হতে পারে। বলেন কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে জমা হতে পারে। আর হলো গ্লাইকোজেন একটা নির্দিষ্ট পরিমাণ জমা হতে পারে, বেশি জমা হতে পারে না। তখন ধরেন আমাদের এমার্জেন্সি ট্যাঙ্কি থাকে না হুন্ডার মধ্যে, এমার্জেন্সিতে অল্প একটু থাকে তাই না, মূল ট্যাঙ্কিতে থাকে অনেকগুলো। তো ধরেন গ্লাইকোজেন হচ্ছে আমরা যখন না খেয়ে থাকবো তখন আমার গ্লুকোজ দরকার হলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, একটু কিছু সঞ্চয় করে রাখা। ধরেন আপনি 12-14 ঘন্টা না খেয়ে আছেন, তারপরে যখন 16 ঘন্টা না খেয়ে থাকবেন, এরপর যখন 20 ঘন্টা না খেয়ে থাকবেন, যখন 24 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন একটা মানুষ মরে যাইতো যদি তার সঞ্চয় না থাকতো। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে গ্লাইকোজেন হচ্ছে একটা সঞ্চয়। গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে কেন সঞ্চয় হয়? ধরেন হঠাৎ করে সে অনেকক্ষণ না খেয়ে আছে, এখন তার তো গ্লুকোজ দরকার, তখন ওই গ্লুকোজ ব্রেকডাউন করে, মানে ওই গ্লাইকোজেন ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করবে, এটা দিয়ে বডি চলবে। এটা কি বুঝতে পারছেন? আমরা ধীরে ধীরে বুঝাই, আপনারা বুঝলেই হলো জিনিসটা। আর এত কিছু না বুঝলেও চলবে, করণীয়টা বুঝলে হবে যে আমাকে ব্যায়াম করতে হবে, ঘুমাইতে হবে ইত্যাদি, কিন্তু তারপরও জ্ঞানটা থাকা দরকার। মানুষ যতদিন রুগী না হয় তখন সে শরীরের ব্যাপারে সচেতন হয় না। আপনারা আজকে কে কে রুগী ছাড়া আসছেন, যে রুগী নাই, কোনো রুগী নেই? আপনি কি এমনি সুস্থভাবে আসছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি নিজে আসছেন না কারো সাথে আসছেন? সাথে আসলে হবে না। আপনি কি নিজে আসছেন না কারো সাথে আসছেন? ওনারে নিয়ে আসছেন। আচ্ছা, আপনি সুস্থ হইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও তুমি তো ভালো, হ্যাঁ মাশাল্লাহ। এই ভাই এখন সুস্থ আছে, আর এই ছেলেটা অনেক ভালো, বুদ্ধিমান ছেলে, আমাদেরকে অনেক দিন ধরে ফলো করে, এবং এত ব্যস্ত মানুষ তাও সময় করে করে আসে আমাদের কাছে, আসে সেশনে অ্যাটেন্ড করে। ওর কিন্তু কোনো রোগ নাই, হ্যাঁ, আর ও তো অল্প বয়সী, সুস্থ। এরকম যদি আমাদের সন্তানগুলা হইতো, আমাদের ইয়াং জেনারেশন। কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের জেনজিদেরকে, দেখো তোমাদের বাবা মারা রুগী, তাদের ডায়াবেটিস, তোমরা একটু তাদের বুঝাও। তারা তোমাদের ছোটবেলায় শাসন করেছে, বলেছে তোমরা রাতে ঘুমাও আর্লি, বলেছে তোমরা খেলাধুলা করো, বলেছে তোমরা বেশি খেও না। এই কথাগুলো এখন তাদের বুঝাইতে হবে, বুঝতে পারছেন? মানে তাদের কথা তাদেরকে আবার ফেরত দেওয়া আর কি, হ্যাঁ, সিস্টেমে। তাহলে এবার আসুন, আমরা এতটুকু বুঝতে পারলাম যে একদিনে কোষে ওভারলোড হয় না, 1 বছর 2 বছরও হয় না। সাধারণত একটা ডায়াবেটিস তৈরি হতে কারো কারো বয়স হয়তো 40-এ ধরা পড়ে, তো কারো প্রায় 40 বছর সময় লাগে, কারো এখন 11 বছরে ধরা পড়তেছে, কারো 50 বছরে ধরা পড়ে, কারো 30 বছরে ধরা পড়ে। এখন এই যে এক একজনের এক এক সময় ধরা পড়লো, এর কারণটা কি? কারণ হলো এক একটা শরীর মানুষের এক এক ধরনের হয়, আর অনিয়ম সবাই একভাবে করে না। কারো হয়তো হাঁটার একটু অভ্যাস আছে, কারো একটু আর্লি ঘুমানোর অভ্যাস আসছে, কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কেউ কেউ অনেক বেশি খেয়ে ফেলে না, আর কেউ কেউ আছে অত টেনশন করে না, ধুর যা হবার হবে। আর কেউ আছে খুব টেনশন করে, রাতও জাগে, খায়ও একটু বেশি বারবার, ব্যায়ামও অত করে না। তো একই সঙ্গে তার অনেকগুলো প্রবলেম, তখন তাদের তাড়াতাড়ি সমস্যা হয়। আসলে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, তার নাম হলো টাইপ 1। এটা একটু আমরা শিখবো, দেখেন একটু আমাদের শিখতে হবে, একটু কষ্ট হবে, শিখতে হবে, হ্যাঁ। তো 1 বলেন, টাইপ 1 ইনসুলিনের অভাব। এখন ইনসুলিন তৈরি হতে পারে না অনেকগুলো কারণে। একটা হলো প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেছে। এখন প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায় অনেক কারণে, অটোইমিউন ডিজিজের কারণে হইতে পারে, কোনো টিউমার হইতে পারে, প্যানক্রিয়াসে ক্যান্সারও হতে পারে। আর একটা হলো টাইপ 2 ডায়াবেটিসের রুগী ছিল সে, অনেক দিন চিকিৎসা করতে করতে প্যানক্রিয়াস এখন আর কাজ করতে পারছে না। ক্লিয়ার? তাইলে যে কোনো কারণে যদি ইনসুলিন উৎপাদন কমে যায় তাহলে আমরা তাকে টাইপ 1 বলবো। ক্লিয়ার? অভাব,
কি? ইনসুলিনের অভাব। টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে সেলুলার ওভারলোড। এই দেখেন, সেলুলার ওভারলোড মানে চর্বি জমছে। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন? তাহলে এখন চর্বি যদি আমি গলাইতে পারি, খালি করতে পারি, তাহলে আমার ডায়াবেটিস থাকবে না। বুঝতেছেন? তাহলে ডায়াবেটিস, তাহলে এখন আমি কেন ওষুধ খাবো, কেন 6 বেলা চিনি খাবো, কেন বছর বছর রোগ পুষবো বলেন? আপনারা বুঝতে পারছেন এটা? তাহলে করণীয় কি ছিল? করণীয় কি ছিল? কোষ খালি করা। ওহ, এক্সিলেন্ট, এবার খুশি হয়ে গেছি সত্যি সত্যি। এতক্ষণে একটা মন ভালো হয়ে গেল, একটা উত্তর পাইলাম। তাহলে কোষ খালি হবে কি বারবার খাইয়া? কিভাবে? এই তো দেখছেন? তাহলে রোজা রাখবো, ব্যায়াম করবো, ব্যাস শেষ। আর যারা টেনশন করে, আমরা মানসিক প্রশান্তির চর্চা করব, রাতে ভালো ঘুমাবো। তাই তো সব আপনারাই জানেন। এইবার বলেন, ঘুম ভালো, ব্যায়াম ভালো, ভোরে ওঠা ভালো, এই তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া ভালো, মাঝে মাঝে রোজা রাখা ভালো। তো দেখেন, আমাদের ধর্মীয় অনুভূতির ভিতরে, ধর্মীয় অনুশাসনের ভিতরেই ডায়াবেটিসের চিকিৎসা রয়ে গেছে। কেন? দেখেন, আজকে বিজ্ঞান আসছে কবে, মানে এই যে ইন্ডাস্ট্রি কবে আসছে? ধরেন 100 বছর বা 200 বছর, বাংলাদেশে ধরেন 50। আমরা যে ভালো ছিলাম, আমার কষ্ট লাগে কি জানেন? আমরা জাতি হিসাবে সুস্থ ছিলাম। এই যে বললাম, গ্রামের মানুষ সুস্থ ছিল। এখন আমরা অল্প কয়দিন গেল সবাই রোগী হয়ে গেলাম। তার কারণ আর কিছুই না, আমরা ভুলে যাচ্ছি আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের ঐতিহ্য এবং আমাদের কৃষ্টি কালচারকে। আমরা এখন সয়াবিন তেল খাই, আমরা সাদা ভাত খাই, আমরা সাদা রুটি খাই, আমরা সাদা চিনি খাই, চাষের মাছ খাই, চাষের গরু খাই, চাষের ছাগল খাই, খেয়ে ব্যায়ামও করি না, রাত জাগি আর টেনশন করি। আর সবাই খালি অস্থির হইয়া যায়, ছোটাছুটি করি। নিজের স্বাস্থ্যের প্রতি নিজে যদি যত্ন না নেই, নিজেকে যদি নিজে ভালো না বাসি, নিজে টেক কেয়ার যদি নিজে না করি, তাহলে আমরা তো রোগী হবই। আর ডাক্তারের কাছে গেলে ওই যে ভাই যেমন বললেন, 6 বেলা চিনি খেতে দিল ওনাকে, আর ওষুধ। বুঝতে পারছেন? তাহলে এখন এটা থেকে বাঁচার উপায় কি? রোজা রাখবো, ব্যায়াম করব, মানসিক প্রশান্তির চর্চা করব, শ্বাসের ব্যায়াম করব, রোদে বলেন, রোদে যাব, ঘাসে আঁটবো ইত্যাদি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।